নমস্কার। ফজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমাদের সঙ্গে আছেন লাইভে। And a warm welcome to Dr. Rajiv Sarkar. He is a scientist at Technical University of Dresden, Germany. আর আজকে Thank you, Rajiv da, যে for বিষয় সেই being পরিবেশনার with বিষয় হচ্ছে Foj, and হেলদি he'll be এডুকেশন talking সিস্টেম to us ফ্রম এ regarding সায়েন্টিস্ট পার্সপেক্টিভ। academic health. আসলে প্রথমে যখন আমাকে বলা হয়েছিল তখন ওকে, আমি সো ভেবেছিলাম যে পরিবেশনাটা আসলে আমি ইংরেজি খুবই ভাষাতেই দেব। ধন্যবাদ আসলে কেননা ফৌজকে হচ্ছে যে অন্যান্য আমাকে এই সমস্ত বিষয়ে বলার স্পিকারদের জন্য। দেখলাম ইংরেজিতেই বলছেন, কিন্তু তারপরে যারা রাজেশ দা আমাকে বললেন যে না এই বিষয়টিকে বাংলায় বললে একটু ভালো হয়, সেই জন্য আমার স্লাইড গুলো ইংরেজিতেই আছে, কিন্তু আমি বলবো বাংলাতেই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে হেলদি এডুকেশন সিস্টেম ফ্রম এ সায়েন্টিস্ট পার্সপেক্টিভ এই জিনিসটা যখন আমাকে বলতে বলা হয়, তখন আমি ভাবছিলাম যে এই বিষয়ে আমি কি একজন সঠিক ব্যক্তি বিষয়টা বলার জন্য। তার কারণ ছিল কিছু, কারণটা হচ্ছে যে আমি একজন পদার্থবিদ, আমি বিজ্ঞানের বিষয় নিয়ে মূলত কাজকর্ম করি, এবং ভারতবর্ষে আমার পড়াশোনা, তারপরে জার্মানিতে এসে আর কি বহু বছর হলো আছি। তা এখন সরাসরি এডুকেশনের বিষয়ে আমি কাজ না করলেও এডুকেশনের সাথেই আমি যুক্ত, মানে শিক্ষার সাথেই যুক্ত, মানে সেই অর্থে পড়ানো এবং বিজ্ঞান গবেষণা এই সমস্ত বিষয় নিয়ে। তা আজকে এই পরিবেশনে আমি যা যা বলতে চলেছি এবং যা যা বলবো সমস্তই হচ্ছে আমার একান্ত ভাবনা চিন্তা এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন মানের বিভিন্ন লোকজনের সাথে আলোচনার পরে, এবং তার থেকে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতারই আজকে প্রতিফলন হচ্ছে আজকে এই পরিবেশনা। এখন এই ক্ষেত্রে এমন হতেই পারে যে অনেক কনসেপ্ট অনেকের নাম মিলতেও পারে, সেটাই স্বাভাবিক, এবং সেটা হলে আর কি তর্ক বিতর্কের তো এবং যুক্তি তর্কের তো অনেক জায়গায় আছে। যাই হোক, তা আজকে এই আলোচনার বা এই আমার এই পরিবেশনার মোটামুটি আউটলাইনটা বা রূপরেখাটা ঠিক এইরকম। প্রথমে আমি বলবো যে এডুকেশন ইন মাই ভিউস, মানে আমি এডুকেশন বা এই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে দেখি। আহ, আহ, তারপরে থাকছে হচ্ছে হোয়াট আর দ্য প্রবলেমস, মানে সারা পৃথিবীতে তো বিভিন্ন ধরনের এডুকেশন সিস্টেম আছে, আমাদের ভারতবর্ষ একটা এডুকেশন সিস্টেম আছে এবং সেটা বেশ একটা সফলতার সাথে এগিয়ে চলছে, কিন্তু তা সত্ত্বেও কিছু 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 সমস্যা আছে যেগুলো আর কি আমাদের চোখে পড়ে, নজরে আসে। সেই সমস্ত সমস্যাগুলো একটু তুলে ধরবো, তাতে আর কি যাতে মানুষের আরেকটু ওইদিকে নজরটা যায়। এরপরে থাকছে হচ্ছে যে ল্যাক অফ স্কিল লেবার। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশ থেকে আগত যারা শ্রমিক বিভিন্ন সেক্টরে, তাদের একটা স্কিল লেভেলের অনেক ক্ষেত্রে সময় কিছু কিছু অভাব থাকে, কিন্তু সেটার কারণটা কি। তারপরে থাকছে হচ্ছে ওয়েন এডুকেশন ইজ বিজনেস, মানে শিক্ষাটা কি একটা ব্যবসা, না শিক্ষা হচ্ছে, আমাদের তো জানি শিক্ষা একটা জন্মগত অধিকার সে অর্থে বলা যায়, কিন্তু শিক্ষা অনেক ক্ষেত্রে একটা ব্যবসায়িক স্তরেও কিছু মানুষের ক্ষেত্রে চলে যায়। তা সেইটার কি রকম কি ব্যাপার, সেটা নিয়ে একটু একটু বলার চেষ্টা করব। তারপরে থাকছে শর্ট কম্পারিজন, মানে একটু সামান্য তুলনা থাকবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা এবং তাতে কত খরচ টরচ হয় সেই সমস্ত নিয়ে। এরপরে থাকছে হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কিছু কথা। ফ্লেক্সিবিলিটি মানে এখন বিভিন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে তো একটা নমনীয়তার ভাব আনা দরকার, এবং সেটা কিরকম ভাবে কার্যকরী হলে সুবিধা হয় আমাদের, সে সমস্ত নিয়ে কিছু একটু কথাবার্তা বলবো। তারপরে থাকছে যে অ্যাকাউন্টেবিলিটি, মানে অ্যাকাউন্টেবিলিটি আমরা যেটাকে বলি আর কি, যে দায়বদ্ধতা বা হচ্ছে জবাবদিহি করা কোন একটা বিষয়ের ব্যাপারে, সেটা নিয়ে কিছু কথাবার্তা থাকবে। তারপরে থাকবে ল্যাক অফ এক্সিলেন্স, মানে এই এক্সিলেন্স ব্যাপারটা, এক্সিলেন্স ক্লাস্টার, এক্সিলেন্স স্ট্রাকচার, এক্সিলেন্স ইউনিভার্সিটি, এই যে কনসেপ্ট গুলো আজকাল সারা বিশ্বের বিভিন্ন দেশগুলো, প্রথম শ্রেণীর দেশ অথবা প্রগতিশীল দেশ, সে সমস্ত দেশগুলোতে এই কনসেপ্ট গুলো ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে একটু একটু করে উঠে আসছে, সেই সমস্ত বিষয়ে কিছু একটু বলার চেষ্টা করব। তারপরে আমি মোটামুটি সময় কতটা লাগে সেই অনুযায়ী আমরা শেষ করব এই আলোচনাটা। আচ্ছা, প্রথমেই বলি যে এডুকেশন ইন মাই ভিউজ, মানে এডুকেশনটাকে আমরা কিছু মানুষ কিভাবে দেখি। আচ্ছা, মানে শিক্ষা শিক্ষা তো আমরা জানি শিক্ষা হচ্ছে আমাদের আলো, তাই না? শিক্ষা ছাড়া আমাদের জীবন অচল, সেই অর্থে আমাদের প্রগতি অচল। পৃথিবীর যত আমরা সিস্টেম দেখি, যত কাজকর্ম আজকে হয়, এবং তার একটা মানে যারা প্রগতিশীল মানুষ, যারা প্রগতিশীল দেশ, তাদের দেখেছি তাদের মধ্যে একটা অদ্ভুত শিক্ষার বিস্তার আছে, তাই না? তো শিক্ষা আসলে মানুষকে যেমন চেতনা তৈরি করে, সুতরাং শিক্ষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। তাই মানে শিক্ষা তো আছেই, সেটা সেটা আমাদের জীবনের সাথে জড়িত, বিভিন্ন ভাবে শিক্ষা আসে। তা তার জটিলে যারা এডুকেশনের, যারা শিক্ষার বিশারদ, তারা বেশি বলতে পারবেন। তবে একটা কথা, মানে একটা আসলে কোট আমার খুব ভালো লাগে, যে কোটটি আসলে আমার মনে হয় যে বর্তমান এই প্রেক্ষাপটে পৃথিবীর যা অর্থনৈতিক, সামাজিক এবং মানুষের যে সামাজিক অবস্থা,
তাতে হয়তো এই কোটটি খুব গুরুত্বপূর্ণ একটি কোট, যেটি বলেছেন হচ্ছে আইজ্যাক অ্যাসিমোভ, যিনি একজন অত্যন্ত প্রলিফিক রাইটার, মানে বেসিক্যালি তিনি রাশিয়ান কিন্তু বহু বছর আমেরিকাতে ছিলেন, প্রচুর লেখালেখি করেছেন এবং একজন বিজ্ঞানী। তার কথা ছিল যে দি স্যাডেস্ট আসপেক্ট অফ লাইফ রাইট নাও ইজ দ্যাট গ্যাদার্স নলেজ ফাস্টার দ্যান সোসাইটি গ্যাদার্স উইজডম। এটা মনে হয়, আমার এখন মনে হয় এটা অন্তত উনি 30 থেকে 40 বছর আগে লিখেছেন, তখন অতটা ইন্টারনেট বা এই সোশ্যাল মিডিয়া বা এই সামাজিক বা গণমাধ্যম এতটা প্রভাব বিস্তার করেনি। তা সত্ত্বেও সেই সময় তিনি এটা লিখছেন যে দ্য স্যাডেস্ট অ্যাসপেক্ট অফ লাইফ রাইট নাও ইজ দ্যাট গ্যাদার্স নলেজ ফাস্টার দ্যান সোসাইটি গ্যাদার্স উইজডম। আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। মানে আজকের একটা দুঃখের জায়গা, যার ওনার ওনার মত অনুযায়ী, যে মানে আজকে সমাজের বা যে নলেজ বা যেটাকে আমরা বলি হচ্ছে জ্ঞান, সেটা মানুষের কাছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। কেননা এত কিছু আমাদের সামনে আছে, এত ইন্টারনেট, আমাদের সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছুর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমরা ইনফরমেশন পাই। মানে আমরা ডেটা পাই, তার থেকে আমাদের ইনফরমেশন আসে, সেই ইনফরমেশন থেকে আমরা পাই হচ্ছে নলেজ, অর্থাৎ যেটাকে আমরা বলি জ্ঞান। তারপরে মানে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের যে প্রজ্ঞা, যে শব্দটাকে বলা হয় উইজডম, যেটার বাংলা প্রতিশব্দ হয়তো প্রজ্ঞা, সেইটা কিন্তু খুব সমাজ খুব তাড়াতাড়ি নিতে পারছে না। এইটা একটা বড় সমস্যা। তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা প্র্যাগম্যাটিক কিছু ডিসিশন নেওয়া, একটা নতুন ধারণা দেওয়া, নতুন চিন্তা আনা সমাজে, যা দিয়ে সমাজের সামগ্রিক বিকাশ হবে, পেছনে না গিয়ে আমরা এগিয়ে যাব, এই সমস্ত মনে হচ্ছে যে অতটা ঠিক সেইভাবে এগোচ্ছে না। তাহলে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, মানে এটা তো বললাম একটা এফেক্ট, তাই না? তার এফেক্টটা, এটা একটা এফেক্ট। তার কারণটা একটাই হতে পারে, সে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে হেলদি এডুকেশন সিস্টেম। তাই আমার মনে হয় যে এমন এডুকেশন সিস্টেম একটা হেলদি, বা আমরা কিছু মানুষ মনে করি যে হেলদি এডুকেশন সিস্টেম সেটাই যেখানে মানুষকে চিন্তা করার সুযোগ দেবে, মানুষকে ভাবনা চিন্তা করার সুযোগ দেবে, মানুষকে একটা প্রজ্ঞা দেবে, অর্থাৎ মানুষ নতুন ভাবে কিছু ভাবতে পারবে এবং সমাজকে এবং একটা দেশকে বা জাতিকে বা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা করবে। এটাই হলো হচ্ছে আমার মনে হয় যে একটা হেলদি এডুকেশন সিস্টেমের মানে আহ, মূল মূল লক্ষ্য, মানে এর মাধ্যমেই আমরা সেখানে পৌঁছাতে পারি, অর্থাৎ গ্যাদার্স উইজডম। যাই হোক, তা এটা মোটামুটি একটা আমার খুব সাধারণ সামান্য ধারণা, আমি কিভাবে আর কি সেই এডুকেশনটাকে দেখি, বা আমরা কিছু মানুষ এডুকেশনটাকে দেখি। এবার যেটা বলেছিলাম যে আসলে আসলে এইখানে পৌঁছাতে সমস্যাগুলো কোথায়? সমস্যা তো অনেক আছে, সমাধানও নিশ্চয়ই তার অনেক আছে, কিন্তু সোশিও ইকোনমিক বিভিন্ন কন্ডিশন থাকে। তা আমার নজরে বা আমাদের কিছু মানুষের নজরে আমরা যে যে জিনিসগুলোকে সমস্যা হিসাবে দেখি, তার একটা ছোট্ট একটা, আরো প্রচুর সমস্যা এখানে তুলে ধরা যায়, কিন্তু আমি কতগুলো জিনিসকে জাস্ট তুলে ধরেছি। এটা তুলে ধরেছি পৃথিবীর বিভিন্ন শিক্ষক গবেষক যাদের সাথে আমার বিভিন্ন কফির টেবিলে অথবা চায়ের টেবিলে আলোচনা হয়েছে, অথবা আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা আজকে ভারতবর্ষের মতো বিরাট একটি দেশে বিভিন্ন আইআইটি থেকে শুরু করে ছোট ছোট ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি, যা বিভিন্ন শিক্ষার যে ক্ষেত্রগুলো আছে সেখানে যারা গবেষণা করেন অথবা পড়ান, তাদের সাথে আমি বিভিন্ন সময় তো আলোচনা করি। তাদের সেই আলোচনার থেকে আমি যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে এই সমস্যা, সেই সমস্যাটা আমি একটা ছোট্ট একটা স্লাইডে তুলে ধরতে চেয়েছি। প্রথম সমস্যাটা আমার মনে হয়েছে যে যেটা ওদের থেকে সবার থেকে শুনে আমার মনে হয়, বা আমি নিজেও যেটা ফিল করি, সেটা হচ্ছে যে এডুকেশন ইজ এ কমোডিটি। মানে এডুকেশনটা একটা 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 আমরা যদি যতক্ষণ এডুকেশনকে আমরা একটা পণ্য হিসাবে দেখবো, বা একটা একটা বাজারের একটা বস্তু হিসাবে দেখবো, ততক্ষণ তো একটা বড় সমস্যা থাকছে। মানে এডুকেশন তো আমাদের একটা রাইটস, তাই না? সেই রাইটসটা আছে এবং সেই রাইটসটা প্রতিটা মানুষের মধ্যে বিস্তার লাভ করবে, সেটাই হওয়া উচিত। কিন্তু যখনই আমরা এডুকেশনকে আমরা একটা কমোডিটি হিসাবে দেখতে শুরু করব, যেটা আর কি প্রচুর একটা বড় অংশের মানুষ দেখে থাকেন, তখনই একটা বড় সমস্যা আসে। এরপরে থাকছে হচ্ছে যে ইকোনমিক ইনইকুয়ালিটি। মানে এই ইকোনমিক ইনইকুয়ালিটির সাথে মানে শিক্ষার একটা বড় প্রভাব কিন্তু পড়ে। মানে যে সমস্ত মানুষগুলো দেখা যায় যে আজকে যে ইকোনমিক ইনইকুয়ালিটি তো পৃথিবীতে ক্রমশ বেড়েই চলেছে। মানে কিছু মানুষের হাতে প্রচুর ওয়েলথ আসছে, প্রচুর অর্থ আসছে, প্রচুর পয়সা কড়ি আসছে। ভারতবর্ষের মতো দেশে দেখলেও তো বোঝা যায় একটা শ্রেণীর মানুষের কাছে তো প্রচুর অর্থ, আবার আরেকটা শ্রেণীর অর্থের কাছে তাদেরও উন্নতি হচ্ছে, কিন্তু তাদের যে ডিফারেন্স, যেটাকে আমরা বলি গিনি ফ্যাক্টর, সেই গিনি ফ্যাক্টরটা তো বেড়েই যাচ্ছে, তাই না? এখন এই যে ইকোনমিক ইনইকুয়ালিটি, এই ইকোনমিক ইনইকুয়ালিটি কিন্তু একটা বিরাট প্রভাব ফেলে শিক্ষা ব্যবস্থার উপর, অন্তত আমার সেটাই মনে হয়। কেমন? এই ধরে নিয়ে আমি যদি একটা জার্মানি দেশকে ধরে নিই,
সেখানে দেখা যায় যে সমস্ত মানুষ বেশি শিক্ষিত হয় বা যে সমস্ত মানুষ আরেকটু সমাজের একটু বেশি স্তরে তাড়াতাড়ি এগিয়ে যেতে চায়, তাদের দেখা যায় তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা বরাবরই ভালো ছিল। হয় তার আপার মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস, এই ধরনের মানুষরা কিন্তু বেশি শিক্ষার প্রভাবটা তাদের মধ্যে পড়ে এবং তারা বেশি শিক্ষিত হন এবং তারা বেশি আর কি এগিয়ে চলেন খুব তাড়াতাড়ি। সেটা দেখা যায়, মানে ইংল্যান্ডেও সে একই ব্যাপার হয়, আমেরিকাতেও সে একই ব্যাপার হয়। তার মানে আমি বলতে চাইছি যে ইকোনমিক ইনইকুয়ালিটি এটা এটা একটা বড় বড় ব্যাপার এবং এটা আছে, এটা আর কি শিক্ষার প্রতি একটা বিরাট প্রভাব বিস্তার করে। তারপরে থাকছে হচ্ছে যে এডুকেশন মেক্স এডুকেশন। মানে কিরকম? আমরা যেমন বলি অর্থনীতির ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্যাপিটালিজম মেক্স ক্যাপিটালিজম, তাই তো? ক্যাপিটাল মেক্স ক্যাপিটাল। তার মানে হচ্ছে যে পুঁজি থাকলে পুঁজি বাড়ে, আমরা যদি সাধারণ একজন ব্যবসাদারের ভাষায় বলি। ঠিক তেমনই দেখা যায় যে এডুকেশন সাধারণত সে সমস্ত মানুষের বেশি এডুকেটেড হচ্ছে যাদের আর কি ফ্যামিলিতে বা যাদের পরিবারের বেশি শিক্ষিত মানুষের হার বেশি। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স। এটার কোনো এটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সারা পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো দেখলে এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, কিছু কিছু এক্সেপশন আছে, কিন্তু এক্সেপশন আর নট দ্য এক্সাম্পলস। মূলত এটাই সাধারণত দেখা যায় যে এডুকেশন থাকলেই আর কি আর একটা প্রজন্মের কাছে এডুকেশন আসে। এরপরে এটার একটি কনসিকুয়েন্সেস পরে যেটা, সেটা আর কি ল্যাক অফ স্কিলড লেবার। সেটা নিয়ে আমি পরে বলবো, অর্থাৎ মানে সঠিক শ্রমিকের আর কি দক্ষ শ্রমিকের অভাব, সেটা নিয়ে আমি একটু পরে বলবো। তারপরে থাকছে হচ্ছে যে আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেবিলিটি শিক্ষা ক্ষেত্রে একটা বড় ব্যাপার। সে অ্যাকাউন্টেবিলিটি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে মানুষের থেকে আসে। যারা ছাত্রছাত্রী তাদের থেকে তাদের এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি, যারা শিক্ষক তাদের এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি, যারা যারা সেই শিক্ষা ব্যবস্থা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ বিভিন্ন স্তরের এই যে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত বিভিন্ন মানুষের একটা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে। এখন সেই অ্যাকাউন্টেবিলিটিতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের একটা সমস্যা থাকে। এখন সেটাও একটা বড় প্রবলেম। তারপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইললজিক্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস। মানে এই সমস্যাটা মূলত হয় হচ্ছে যেগুলো আর কি ধরুন প্রগতিশীল দেশ, যেগুলো আর কি মানে এগিয়ে চলছে বা তারা অতটা এখন অ্যাডভান্সড হয়নি, সেখানে দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রগুলোতে বা শিক্ষা কেন্দ্রগুলোতে একটা ইললজিক্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস কিন্তু অনেক সময় পড়ে থাকে, এবং অনেক সময় না বহু ক্ষেত্রেই পড়ে, এবং সেটা খুব একটা মানে খুব একটা ভালো দিকে আর কি শিক্ষা ব্যবস্থাটাকে বা এডুকেশন সিস্টেমটাকে কিন্তু নিয়ে যায় না। তারপরে যেটা করছে সেটা হচ্ছে যে মানে ল্যাক অফ প্রফেশনালস। মানে মানে যে কোনো ব্যবস্থা একটা সিস্টেম যখন চলে, সেই শিক্ষা ব্যবস্থা তার একই রকম, তাতে যারা আর কি এই সমস্ত নীতি বানায় বা যারা আর কি পলিসি মেকার, সেখানে যদি প্রফেশনালিজমের অভাব থাকে, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে আর কি শিক্ষা ব্যবস্থার যে প্রগতি তার গতিটা অনেকটা আর কি একটু মন্থর হয়ে যায়, এবং এটা একটা খুব বড় বড় সমস্যা আর কি বিভিন্ন জায়গায়। তাই ল্যাক অফ প্রফেশনালস কে মানে এটা সুতরাং ঠিকভাবে যে প্রফেশনালস কে সঠিক জায়গায় সঠিকভাবে বসানোটা একটু উচিত। তারপরে থাকছে হচ্ছে যে নো ভ্যালু পারফরমেন্সেস, মানে নাম্বার পার্সেন্টেজ, তার প্রতি আর কি যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা জোর দেওয়া। মানে আমি কতটা ভালো একটা পারফর্ম করলাম সেটা তো হওয়া উচিত, মানে আমি একটা সাবজেক্টকে কতটা বুঝি বা আমি একটা বিষয়কে কতটা বুঝি এবং সেটা থেকে কোনো একটা প্র্যাগমেটিক কিছু তৈরি করতে পারি কিনা, সেইটার প্রতি আমাদের যদি দৃষ্টি বেশি না থাকে, তার থেকে বরঞ্চ আমি কত সংখ্যক মানুষকে একটা নাম্বার, কত সংখ্যক একটা পার্সেন্টেজ পেলাম এবং সেই দিয়ে একটা জিনিসকে তো বেশি দূর এগোনো যায় না, এবং সেই সমস্যাটা হয় বিশ্বকে বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে বা বিভিন্ন প্রগতির ক্ষেত্রে। এই সমস্যাটা তো হয়েই চলেছে, অর্থাৎ যে নো ভ্যালু পারফরমেন্সেস, মানে নাম্বার পার্সেন্টেজের উপর আমাদের বেশি গুরুত্ব, সেটা তো আছে, সেটা আমরা সবাই জানি। সেটা আর একটা বড় সমস্যা। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ম্যাটার্স নট দ্য কোয়ালিটি। মানে এটা কিন্তু আছে আমাদের সাথে যুক্ত, যে আমরা সবসময় একটা ব্যাপার দেখি যে আমাদের কত সংখ্যক মানুষ শিক্ষিত হলো, এই নাম্বারটা দেওয়া, কিন্তু কতটা শিক্ষিত হলো বা তার কি সে শিখলো, কি সে জানলো, কি সে বুঝলো, কতটা সে কমিউনিকেট করতে পারছে, তার থেকে সে নতুন কিছু তৈরি করতে পারছে কিনা, অর্থাৎ কোয়ালিটি, এই ব্যাপারটার দিকে একটু নজর আরো বেশি দেওয়া দরকার। যেমন শুধু তাই না, শুধু শুধু শিক্ষার ক্ষেত্রে কেন, আমরা যখন গবেষণা করি, গবেষণার ক্ষেত্রে বা আমরা যখন রিসার্চে কিছু পাবলিশ করি বা আমরা যখন কিছু প্রকাশ করি, সেক্ষেত্রেও দেখা যায় যে
আমাদের আরো বেশি ভাবনা চিন্তা করা দরকার যে একটা বিষয়কে আমরা যখন প্রকাশ করতে চলেছি তার আমি কতটা কোয়ালিটি মেনটেন করতে পারলাম, রাদার দেন আমি 10টা পেপার পাবলিশ করলাম অথবা 50টা পেপার পাবলিশ করলাম অথবা 100টা পেপার প্রকাশ করলাম। তার থেকেও আমি যদি একটা দুটো বা তিনটে চারটে পাঁচটা করি, তার যদি কোয়ালিটিটা বেটার হয় তাহলে আর কি আরো আরো একটু বেটার হয়। ঠিক তেমনই মানে এডুকেশন সিস্টেমের মধ্যে আমি কতজন মানুষকে জাস্ট পাশ করালাম সেটা তো আসল কথা না, আসল কথা হচ্ছে কোয়ালিটি। সেটা একটা বড় ব্যাপার, সেটাও মনে হচ্ছে একটা অন্যদিকে আমরা এগোচ্ছি। তারপরে আসছে হচ্ছে নো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন, মানে ইন জেনারেল আমাদের শিক্ষা ব্যবস্থার একটু হায়ার এডুকেশন নিয়ে মূলত আজকে এই জিনিসগুলো বলছি। তো হায়ার এডুকেশনে দেখা যায় যে মূলত আমাদের শিক্ষা ব্যবস্থার এমন ভাবে করা বা তৈরি কাঠামোগুলো, বা আরো অনেক দেশই আছে সেখানে কাঠামোগুলো এরকম যে আমাদের শিক্ষায় সেরকম কোনো নো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, আজকে পৃথিবীটা, যে অবাক বিশ্ব যে আমরা দেখি পৃথিবীটা, সেটা কিন্তু ড্রিভেন বাই দ্য টেকনোলজি, তাই না? আর এই টেকনোলজিটা হচ্ছে ফোর ফ্রন্ট, সামনে দাঁড়িয়ে আছে, আর ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে আমাদের এডুকেশন। মানে আমরা যত এডুকেটেড হব, যত আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো, অত ইন্ডাস্ট্রি রিলেটেড থিংস আমরা আনতে পারবো, তত আর কি আমাদের এই টেকনোলজিক্যাল ড্রিভেন যে ওয়ার্ল্ড, তাতে আরো আমাদের বেশি পাওয়ার থাকবে। সেটা আমি একটা উদাহরণ দিলাম। তার মানে আমাদের যে মানে শিক্ষা ব্যবস্থা আরো ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। এটা দেখা যায়, যেটা আমি নিজে গবেষণার সাথে যুক্ত বলে এটা বলতে পারি যে মানে একজন সায়েন্টিস্ট তার সাথে একজন ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে যে কোরিলেশন, মানে বিজ্ঞান মৌলিক গবেষণা থেকে প্রযুক্তিতে যে গবেষণাটাকে নিয়ে যাওয়া, সেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন, মানে প্রজেক্ট শেখানো, এই সমস্ত জিনিসগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে, হায়ার এডুকেশন গুলোতে আমাদের কিছুটা মনে হয় কিছুটা ঘাটতি আছে। এরপর থাকছে হচ্ছে যে একাডেমিক বিউরোক্র্যাটস, মানে শিক্ষা ব্যবস্থার বিউরোক্রেসি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি খুব বেশি ঢুকে পড়ে, সেটা একটা পরবর্তীকালে লং রানে আর কি এটা খুব একটা ভালো হয় না। এবং এই একাডেমিক বিউরোক্রেটস একটা একটা বড় সমস্যা, যেটা আর কি বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় থাকে, এবং তারা যেভাবে আর কি তারা ইনফ্লুয়েন্স করতে চায় একটা সিস্টেমকে। এবং এই একাডেমিক বিউরোক্রেটসরা অনেক সময় এমনই হয়ে যায় যে তারা অত্যন্ত গুণী মেধাবী মানুষ, কিন্তু সেই গুণী মেধাবী মানুষ আজকের বর্তমান যে পরিস্থিতি, সেইগুলি তাদের সে সম্বন্ধে কোনো ধারণা নেই। কিন্তু তা সত্ত্বেও তাদের যেহেতু পাওয়ারটা হাতে, সেই পাওয়ারটাকে তারা অন্যভাবে প্রকাশ করতে চান, এবং সেইভাবে একটা একাডেমিক বিউরোক্রেটস একটা কিছু কিছু অংশে আর কি আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। তারপরে থাকছে হচ্ছে লোকালাইজড পাওয়ার, মানে এই যে লোকালাইজড পাওয়ার বা লোকালাইজড পাওয়ারের প্রতি একটা যে ক্ষুধা, এইটা কিন্তু বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন জায়গায় আছে। মানে আমাদের ভারতবর্ষের ছোট ছোট অনেক ইউনিভার্সিটিতে গুলো যদি যাওয়া যায়, সেখানে আমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর বা লেকচারারদের সাথে বা কথা বলে দেখেছি, অধ্যাপকদের সাথে কথা বলে দেখেছি, তাদের অনেকের ক্ষেত্রে আমার একটা ফিলিংস, আমার মনে হয়েছে যে যে মানে লোকালাইজড পাওয়ার একটা ধরো আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, আমি একটা ভালো নামজাদা অধ্যাপক, কিন্তু আমার পাওয়ারটা লোকালি অনেক অনেক বেশি পাওয়ারফুল। আমার যে চারিপাশের জিনিসপত্র তাকে আমি বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু গ্লোবালি আমি যখন কম্পিট করতে চাইছি, আমি ততটাতেই খুশি যে আমি আমার চারিপাশের মানুষের সাথে আমি অনেকটা পাওয়ার আছে। এই জিনিসটা কিন্তু এই জিনিসও একটা বড় কাজ করে, একটি সামগ্রিকভাবে একটা শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলে, এবং এগিয়ে নিয়ে যেতে একটু সময় কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপরে থাকে যে লো কস্ট ডায়াগনস্টিক ডেলিভার্স, এইটারও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন, আমি কি কি জিনিস প্রোডাক্ট তৈরি করছি, এবং যেমন ধরুন যে চিকিৎসা বিভাগের সাথে যারা যুক্ত, সেই চিকিৎসা বিভাগের সাথে যারা যুক্ত, এবং যারা ধরুন যারা আর কি বায়োলজিক্যাল রিসার্চ করে, তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে সেইভাবে আর কি একটা কোরিলেশন একটু অভাব থাকে। তাতে কি হয়, মানে আমাদের যে ডায়াগনস্টিক্স এর যে একটা কম খরচে যে কিছু একটা জিনিস, যে প্রোডাক্ট ডেলিভারি করবো, সেই জিনিসগুলো সাধারণত হয় না। সামগ্রিকভাবে এগুলো কি হয়, এগুলো আসলে জিনিসগুলো একটা সামগ্রিকভাবে আর কি আমাদের ব্যবস্থাটাকে অতটা এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করে না। যাই হোক, আরো অনেক সমস্যা আছে, আরো সেই সমস্যাগুলোকে অন্তত এই ছোট্ট পরিবেশনায় তো বলা সম্ভব না, আর এক একটা সমস্যা নিয়ে এক একটা লেকচার সেই অর্থে এখন এখন পড়াশোনা করে বুঝতে পারছি দেওয়া যায়। যাই হোক, সেই বিষয়ে আর আমরা যেতে চাই না। এবার পরবর্তী স্লাইডে চলে যাই। যেটা আমি বলতে চাইছিলাম যে ল্যাক অফ স্কিল্ড লেবার, এবং সেটা কিভাবে আর কি আমাদের ঠিক আমাদের আর কি একটু অসুবিধা হয় ইন্টারন্যাশনালি, আমরা আন্তর্জাতিক মানে আমরা যখন আর কি কম্পিট করতে চাই। মানে আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমার কাছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা আসে, আমাদের ল্যাবে এক্সপেরিমেন্ট করতে আসে। সে জাপান থেকে শুরু করে চায়না, ভারতবর্ষ, তবে হচ্ছে মানে ইউরোপের অন্যান্য দেশ, এবং প্রচুর জার্মান ছাত্র এবং কিছু আমেরিকান ছাত্র এসছে।
তা আমি একটা জিনিস বুঝেছি যে ইন্টারন্যাশনালি যখনই আমি নিজেকেও যখন 12-13 বছর আগে আমি যখন জার্মানিতে ফেলি, দেখি জার্মানির প্রেক্ষাপটে আমি যখন ফেলতে চাই ফ্রেমওয়ার্কে, তখন দেখি যে আমার সেই যোগ্যতা ছিল না যে অন্তত তাদের সাথে স্কিলড, যে আমি যে জিনিসটা একটা বিষয়কে প্র্যাগম্যাটিক ওয়েতে বা একটা প্রফেশনাল ওয়েতে যে ভাবনা চিন্তা করা, সেটার কিছুটা অভাব আমার ছিল। যাই হোক, এতদিন থাকার পর আস্তে আস্তে জিনিসটা শিখেছি। তা সেই রকম আমাদের প্রচুর ছাত্রছাত্রী আসে, তারা অসাধারণ মেধা, তারা অসাধারণ বুদ্ধিমান, তাদের ম্যাথমেটিক্যাল স্কিল, ম্যাথমেটিক্যাল অ্যাপটিচিউড অসাধারণ। কিন্তু টেকনিক্যাল একটা যখন প্রবলেমকে তাদেরকে ডিল করতে হয় বা একটা প্র্যাগম্যাটিক যখন কোনো একটা সলিউশন তাদেরকে আনতে হয়, তখন কিছু কিছু সমস্যা কিন্তু দেখা যায়। তার সমস্যাগুলো আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। কারণটা কি? কারণটা ছোট বয়স থেকে আমাদের যেভাবে শিক্ষা হয় আর কি, সেই শিক্ষার একটা সমস্যা থাকে হচ্ছে ল্যাক অফ প্রবলেম ওরিয়েন্টেড টিচিং। মানে সবসময় আমরা আজ থেকে 100 বছর আগে যদি পিছিয়ে রবীন্দ্রনাথ লিখছেন তার রাশিয়ার চিঠি, যে 3-9-27, এই যে 3-9 গুণ করলে যে 27 হয়, এটাই আমাদের শিক্ষা। এটা লিখছেন 100 বছর আগে, প্রায় 1930 সালের সময় তিনি লিখছেন। যাই হোক, তার মানে যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে মূল সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ল্যাক অফ প্রবলেম ওরিয়েন্টেড টিচিং। মানে টিচিংটাকে, শিক্ষাটাকে আরো আর কি যদি আমরা প্রবলেম ওরিয়েন্টেড করি, আরো প্র্যাগম্যাটিক ভাবনা চিন্তার দিকে নিতে পারি, তাহলে আরো বেটার হয় মনে হয়। তারপরে থাকে হচ্ছে ল্যাক অফ হ্যান্ড অন এক্সপিরিয়েন্সেস। মানে আজ থেকে কিছু বছর আগে আমি একটা ইকোনমিক্স এর বই পড়ছিলাম, রাইটিং অন ইন্ডিয়ান টাইগার্স। তো সেই বইটা আমি দেখতে পাচ্ছি, পড়ছিলাম যখন, তখন ডিটেলে বুঝতে পারছিলাম যে যে কোনো কোম্পানি, সে যখন আমি বাইরের কোম্পানি হোক বা ভারতবর্ষের কোম্পানি হোক, যখন একটা কিছু মানুষকে হায়ার করে, তা প্রাথমিক স্তরে তাদেরকে 1 থেকে 1.5 বছর যায় হচ্ছে ওই যে নতুন যে নতুন ওই কোম্পানিতে জয়েন করলো তাকে ট্রেন করতে, অর্থাৎ তাকে সেই পরিকাঠামোটা সমস্ত কিছু বুঝিয়ে নিতে। কেন সেই ধরনের এক্সপিরিয়েন্স তাদের একদমই নেই, হ্যান্ড অন এক্সপিরিয়েন্স তাদের নেই সেই অর্থে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, আমার ল্যাক অফ হ্যান্ড অন এক্সপিরিয়েন্সেস, এই জিনিসগুলো, মানে অর্থাৎ স্পেসিফিক জব ওরিয়েন্টেড যে একটা আউসবিল্ডিং, মানে আমরা যেটাকে জার্মান ভাষায় বলি আউসবিল্ডিং, মানে একটা ট্রেনিং, সেই ট্রেনিং গুলো সাধারণভাবে খুব মানে বিশালভাবে কিন্তু হয় না। এটাও একটা ল্যাক অফ স্কিল লেবার। সেই জন্য ইন্টারন্যাশনালি যখনই আর কি দেখা যায়, বা সার্ভিস প্রোভাইডিং, মানে সার্ভিস যখন একটা দিতে হয়, সেই সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটু ইন্টারন্যাশনালি কম্পিট করতে আমাদের একটু অসুবিধা হয়। তার কারণ আমি তো বললাম যে মোটামুটি দ্য ল্যাক অফ প্রফিসিয়েন্সি, ল্যাক অফ প্রবলেম ওরিয়েন্টেড টিচিং, ল্যাক অফ হ্যান্ড অন এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ল্যাক অফ ফ্রি থিঙ্কিং। এই ফ্রি থিঙ্কিং ব্যাপারটা আরো একটু জটিল, এটা নিয়ে যারা আর কি সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের লোকজন তারা আরো ভালো করে বলতে পারবেন। কিন্তু এই ফ্রি থিঙ্কিং, মানে একজন ছাত্র যখন আস্তে আস্তে বড় হয়, সে কলেজ ইউনিভার্সিটিতে যায়, সে যে তার ফ্রি থিঙ্কিংটা কিন্তু অনেক ছোট বয়স থেকে জেনারেট করে। আজ থেকে আমার এই যে মানে কিন্ডারগার্টেনে যখন বাচ্চা শিশুরা যায়, তখন থেকেই মোটামুটি তাদের ফ্রি থিঙ্কিংটা জেনারেট করে, অর্থাৎ একটা প্রবলেমকে নতুন ভাবে ভাবা এবং তার যে সলিউশন, এই জিনিসগুলো ছোট বয়স থেকে জেনারেট করে। এটা হায়ার এডুকেশনে তো নতুন ভাবে জেনারেট হতে করা যায়, কিন্তু এটা আসে একদম ছোট বয়স থেকে। যাই হোক, এই মোটামুটি একটা ল্যাক অফ স্কিল লেবার এবং যে সমস্যাগুলো আমার নজরে এসছে সেটা আমি তুলে ধরলাম। এরপরে যেটা খুব একটা বড় প্রশ্ন, যেটা হচ্ছে যে আমি সবসময় যেটা মনে করি এবং বলতে চাই, সেটা হচ্ছে যে when education is business, মানে শিক্ষা ব্যবস্থাটাকে যখন একটা ব্যবসা বা বাণিজ্যের সাথে তুলনা করা হয় বা সেই লেভেলে নিয়ে যাওয়া হয়। যেমন আমি একটা সব থেকে ভালো উদাহরণ দেবো, উদাহরণটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমাদের তো সমস্ত কিছুরই মডেল, মানে ভারতবর্ষ মোটামুটি যা কিছুই দেখি মোটামুটি একটা মডেল ইউনাইটেড স্টেটস থেকে নেয়, বহু বছর ধরে সেটা দেখতে পাচ্ছি। তা সেই জন্য কিছু জিনিস এখানে বলা দরকার। সে যেমন যে মানে 2017 সালে আমরা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার টোটাল এডুকেশন মার্কেট দেখি, অর্থাৎ এডুকেশনের শিক্ষার বাজার দেখি, সেটা আমি দেখবো প্রায় হচ্ছে 1.35 ট্রিলিয়ন ইউএস ডলার, মানে প্রায় 1350 বিলিয়ন ইউএস ডলার। এখানে বলে নেই যে $1 মানে হচ্ছে প্রায় 74 INR, সেটা জাস্ট তুলনাটা এখানে আছে। এবং সেই শিক্ষা বাজারটা 2026-এ গিয়ে দাঁড়াবে হচ্ছে 2.04 ট্রিলিয়ন, মানে 2040 বিলিয়ন। এটা তো বিরাট একটা শিক্ষার বাজার। সেটা ঠিক আছে, শিক্ষার বাজার সমস্ত দেশেই বাড়ছে, সেটা হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, আমি ধরে নিই যে আজকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিকে আমাদের বলা হয়
ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, তাই তো? ওয়ান অফ দ্য বেস্ট মানে কেমব্রিজ, অক্সফোর্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, প্রিন্সটন, এগুলো তো মোটামুটি পৃথিবীর বিশ্বমানের প্রথম দিকের ইউনিভার্সিটি। তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি টিউশন বাজেট কত? টিউশন বাজেট, ইয়ারলি টিউশন বাজেট হচ্ছে $55,700 জাস্ট টিউশন বাজেট। এবার আমি থাকা খাওয়া এগুলো তো ছেড়ে দিলাম, সেটা ইয়ারলি বাজেট দেখলে সেটা দাঁড়াবে হচ্ছে $78,000। ঠিক আছে, হ্যাঁ, এখন অনেকেই বলবে যে ঠিক আছে এটা তো এতটা টিউশন বাজেট পড়ছে বটে, কিন্তু আমেরিকানদের ইনকাম তো অনেক বেশি। হ্যাঁ নিশ্চয়ই সেটা ঠিক, সেটা আমি এক এক করে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। আবার অনেকে বলবে না প্রচুর স্কলারশিপ পাওয়া যায়, সেখান থেকে মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে পারে, কিন্তু সংখ্যাটা কত সেটা কিন্তু একটা বড় ব্যাপার। সেটা দেখলে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে খুব বেশি কিন্তু নয়। যাই হোক, এবার তুলনাটা আমি দিতে চাইছি অন্যভাবে। আচ্ছা, একজন হোয়াইট আমেরিকানস, আমি যদি ধরে নিই আমেরিকার তো টোটাল জনতা হচ্ছে 330 মিলিয়ন, আমি যদি ধরে নিই একজন হোয়াইট আমেরিকান, তার মিডিয়ান ইনকাম ইয়ারলি, সেই ফ্যামিলির হাউস হোল্ড মিডিয়ান ইনকাম হচ্ছে $65,000। এবারে আফ্রিকান আমেরিকানস আমি যদি ধরে নিই, তারা হচ্ছে $41,000। আর যদি এশিয়ান আমেরিকানস ধরি, তার হচ্ছে $87,000। কিন্তু আমি যদি ইন্ডিয়ান আমেরিকানস ধরি, তার হচ্ছে $120,000। আচ্ছা, এবার ধরে নিলাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পার ইয়ার টিউশনের জন্য বাজেট তাকে দিতে হচ্ছে $55,000। তাহলে একজন আফ্রিকান আমেরিকান যার হাউস হোল্ড ইনকামই হচ্ছে $41,000, এবং তার বাড়িতে যদি দুটো ছেলে মেয়ে থাকে এবং সে যদি হায়ার এডুকেশনে যেতে চায়, সে কোথা থেকে পয়সাটা পাবে? এটা কিন্তু একটা বড় সমস্যা, তাই না? আবার অন্যদিকে দেখছি যে ইন্ডিয়ান আমেরিকান যারা এখন ওখানে আছে, তাদের একটা বিরাট একটা অর্থ তারা উপার্জন করে, অর্থাৎ হাউস হোল্ড ইনকামটা কিন্তু তাদের অনেক হাই। তার এদের যদি খুব খুঁটিয়ে দেখা যায়, স্ট্যাটিস্টিক্যালি দেখা যাবে যে অধিকাংশ মানুষের এই যে ইন্ডিয়ান আমেরিকানস অথবা এশিয়ান আমেরিকানস, তারা কিন্তু এসছে ভারতবর্ষ থেকে তাদের প্রাইমারি অ্যাটলিস্ট মাস্টার্স পর্যন্ত অথবা পিএইচডি পর্যন্ত এডুকেশনটা করে। এবার আমেরিকাতে এই যে সিস্টেমটা চলে, সেই সিস্টেমটা চলছে হচ্ছে মানে যাদের কাছে সেই পুরো অর্থটা নেই, অর্থাৎ তারা কি হলো ব্যাংক লোন নিতে পারে অথবা কিছু কিছু স্কলারশিপ পেতে পারে, কিন্তু সেটা খুব বেশি না, অর্থাৎ ব্যাংক লোন সে নিল। এবার ব্যাংক লোন নিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে তার মানে 4 বছরের তার যদি একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকে অথবা 3 বছরের তার যদি একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকে, তাকে ব্যাংক লোন নিতে হচ্ছে প্রায় হচ্ছে স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটিতে পড়তে গেলে প্রায় হচ্ছে $150,000, এবং তাকে সেটা তো ফেরত দিতে হবে, অর্থাৎ তাহলে তাড়াতাড়ি চাকরিতে যেতে হবে, জয়েন করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আছে। এটা শুধু আমেরিকা নয়, এটা ইংল্যান্ডেও একই অনেকটা এরকম ব্যাপার, অস্ট্রেলিয়াতে এরকম ব্যাপার, এবার আবার যদি আমি সিঙ্গাপুরে যাই সেখানেও এরকম ব্যাপার। সুতরাং এডুকেশন যে একটা 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 বিজনেস, সেই ব্যাপারটার দিকে কিন্তু একটা বড় বড় ব্যাপার, বড় বিষয় কিন্তু সারা পৃথিবীতে আছে। এবার কিছু দেশ আছে যেখানে এডুকেশনটা পুরো ফ্রি, মানে এডুকেশন ফ্রি মানে টিউশন ব্যাপারটা, টিউশন ফিস নেই, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ফ্রান্স, এগুলোতে সেরকম কিছু নেই। এইবার কথাটা হচ্ছে যে হিউজ মার্কেট অপরচুনিটি অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন। তার মানে ভারতবর্ষ তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হচ্ছে 330 মিলিয়ন পিপল, অর্থাৎ 33 কোটি জনতা। আর ভারতবর্ষে এখন বর্তমান জনতা একটু এদিক ওদিক হতে পারে 1.35 বিলিয়ন, তাই তো? তার মানে হচ্ছে 135 কোটি। তার মানে একটা বিরাট ব্যাপার না, বিরাট জনসংখ্যা। তাহলে সেই জনসংখ্যার একটা এডুকেশন, সেটা তো একটা বড় ব্যাপার। সেখানে তার মানে একটা বড় একটা বিরাট একটা বাজার বা বিরাট একটা অর্থনৈতিক দিক থেকে একটা মুনাফা গ্রহণের একটা বিরাট জায়গা কিন্তু ভারতবর্ষ। সেটা আবার ভুলে গেলে চলে না। যাই হোক, এখন আরেকটু তুলনা দিই যে কোথায় কোথায় টিউশন ফিস কেমন সারা বিশ্বের, সেটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে যারা দর্শক এবং পাঠক যারাই থাকুন। যেমন জাপানে আমরা যদি একটা এডুকেশন টিউশন ফিস মোটামুটি $5,000। ইউএসএ তে আমি বললাম অ্যাভারেজ হচ্ছে $40,000। জার্মানিতে যাই হোক কোনো টিউশন ফি নেই সেই অর্থে, ফ্রান্সের সেই অর্থে কোনো টিউশন ফি নেই। এবার ইউকেতেও আমরা যদি টিউশন ফি দেখবো, টিউশন ফি মোটামুটি প্রায় 10,000 থেকে $40,000 এর মধ্যে ভ্যারি করে। সে অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যদি নিজের দেশের ছাত্র অথবা বাইরের ছাত্র, সেগুলো নিয়ে তার কিছু ভিন্নতা আছে। যাই হোক, মোটামুটি এরকম। তার মানে আমি বলতে চাইছি এই যে একটা বিশ্বের এই যে এডুকেশন সিস্টেমের এই যে একটা আপস এন্ড ডাউন, বিভিন্ন রকমের আর কি, কোনো জায়গায় আর কি অর্থ দিয়ে পড়া, কোনো জায়গায় অর্থবিহীন পড়া, কিন্তু এডুকেশন তো একটা প্রাইমারি রাইট। সেখানে সে হায়ার এডুকেশন হোক বা 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত হোক, সেক্ষেত্রে আবার সেখানে কেন পয়সা দিয়ে পড়াশোনা করতে হবে? এইটা একটা বিরাট ভাবার বিষয়, এবং এইটা একটা মনে হয় যে একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে পুরো সোসাইটির উপর। সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করা দরকার। যাই হোক, এরপরে আসছি যে শর্ট কম্পারিজন, সেটা আমি করেছি অলরেডি, কিন্তু তারপরে একটা জিনিস বলতে চাই যে ভারতবর্ষের যে বর্তমান যে শিক্ষার পরিকাঠামো, সেটা কোন দিকে যেতে পারে এবং সেটা কোন দিকে যেতে পারে।
আচ্ছা, আমরা তো জানি যে ভারতবর্ষের এখন বর্তমান মানে অ্যাভারেজ এজ অফ ইন্ডিয়ান্স আমি যদি দেখতে চাই, তা আমি দেখবো অ্যাভারেজ এজ অফ ইন্ডিয়ান্স হচ্ছে 28 ইয়ার্স ওল্ড, তাই তো? ওই 27 পয়েন্ট, কোনো স্ট্যাটিস্টিক্স বলে 27.5, আবার কোনো স্ট্যাটিস্টিক্স বলে হচ্ছে 28.5। আমি ধরে নিলাম 28 ইয়ার্স, অ্যাভারেজ এজ অফ ইন্ডিয়ান্স, তাই তো? মানে মিডিয়ান এজ। এবার আজকের এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে 2020-তে দাঁড়িয়ে, মানে টোটাল নাম্বারস ভারতবর্ষের জনতা যাদের বয়স 18 বছরের নিচে, সেই সংখ্যাটা হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেটলি 400 মিলিয়ন। আমি সঠিক তথ্যটা পাইনি, এর থেকে একটু বাড়তেও পারে, 500 মিলিয়নও হতে পারে, কিন্তু এরকম ডেমোগ্রাফিক্সটা ঠিকঠাক করে পাচ্ছিলাম না। মোটামুটি 400 মিলিয়ন থেকে 450, 500 মিলিয়নসও হতে পারে। এটা তো বিরাট একটা সংখ্যা, তাই না? মানে মোর দ্যান দ্য পপুলেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 330 মিলিয়ন পপুলেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউরোপিয়ান ইউনিয়নের টোটাল পপুলেশন যদি ধরি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 500 মিলিয়ন পিপল, টোটাল ইউনাইটেড স্টেট ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে এতগুলো দেশ আছে। আমি যদি ধরে নিই জাপানের পপুলেশন 135 মিলিয়ন, আমি যদি ইংল্যান্ডের পপুলেশন ধরি 65 মিলিয়ন, এবং ব্রাজিলের পপুলেশন 200 মিলিয়ন, তাহলে এই যে টোটাল নাম্বারস অফ পিপল যা বিলো 18 ইয়ার্স ওল্ড, 400 মিলিয়ন পিপল, তাদের তো হায়ার এডুকেশন দরকার। তারা কি করবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তার মানে প্রশ্নটা হচ্ছে হাউ দে উইল হ্যাভ দেয়ার হায়ার এডুকেশন। এই প্রশ্নটা থেকেই থাকে। তাহলে তিনটে সলিউশন। একটা সলিউশন হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, মানে প্রচুর ছাত্রছাত্রীকে বাইরে বেরোতে হবে, বেরোচ্ছেও তাই। আজ থেকে আমি 12 বছর আগে যত সংখ্যক ছাত্রছাত্রীকে আমি জার্মানিতে দেখতাম, ভারতবর্ষের ছাত্রছাত্রী, তার থেকে 4-5 বছরের মধ্যে সে ছাত্রছাত্রী প্রচুর গুণে বেড়ে গেছে। আজকে 2020-তে দাঁড়িয়ে প্রচুর ছাত্রছাত্রী আসে জার্মানিতে পড়াশোনা করতে, হায়ার এডুকেশন, ব্যাচেলার্স, মাস্টার, বিভিন্ন স্তরে পড়াশোনা করতে আসে। সুতরাং ইন্টারন্যাশনাল মাইগ্রেশন হবেই, এটা হচ্ছে এবং আরো বাড়বে, এবং আরো বাড়াতে হবে। মানে সেটা যদি গভর্নমেন্ট যদি সেইভাবে কোনো পলিসি না নিতে পারে, তাহলে আরো বেশি বাড়বে। সেকেন্ড যেটা থাকছে, গভর্নমেন্ট ফান্ডেড পাবলিক ইনস্টিটিউশন। মানে শিক্ষা যদি আমাদের ধরে নিই যে আমাদের বেসিক রাইটস, তাহলে আরো প্রচুর বিনিয়োগ অন্তত পাবলিক ইনস্টিটিউশন গুলোকে করতে হবে, তাই তো? না হলে উপায় নেই। অর্থাৎ আরো বেশি আইআইটিস খুলতে হবে, আরো বেশি জেনারেল ইউনিভার্সিটি খুলতে হবে, আরো বেশি কলেজেস খুলতে হবে। সেটা একটা অপশন, গভর্নমেন্ট ফান্ডেড পাবলিক ইনস্টিটিউশন। আর থার্ড যেটা আসতে পারে, সেটা হচ্ছে অ্যাডাপ্টিং নিউ এডুকেশনাল এন্টারপ্রাইজ মডেল। তার মানে হচ্ছে আমি আরো অনেক বেশি প্রাইভেট সেক্টর খুলছে, যেটা হচ্ছে অলরেডি প্রচুর প্রাইভেট ইনস্টিটিউশন ইন্ডিয়াতে হয়েছে, যাদের আর কি প্রচুর পয়সা দিয়ে সেখানে এডুকেশন পাওয়া যায়, ঠিক আছে? অথবা ফরেন ইনভেস্টমেন্ট, মানে প্রচুর ফরেন ইনস্টিটিউশন, মানে হার্ভার্ড, এমআইটি অথবা ইএল অথবা অক্সফোর্ড, কেমব্রিজ, এরা আস্তে আস্তে প্রতিষ্ঠান খুলবে। সেটা ভালো, কিন্তু তার সমস্যা আছে যে এই যে প্রতিষ্ঠানগুলো খুললো, তারা তো ব্যবসা করবে, তারা তো ছাত্রছাত্রীদের প্রচুর অর্থ দিয়ে ব্যবসা করাবে, এডুকেশন দেবে। কিন্তু হ্যাঁ, কিছু লোকালে কিছু মানুষ চাকরি পাবে, কিন্তু আলটিমেটলি দেশের অর্থ তো সেই বাইরেই যাবে। সেটাও একটা ভাবার ব্যাপার। এখন তার মানে যে প্রশ্ন হচ্ছে যে এখন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন একটা অপশন, গভর্নমেন্ট ফান্ডেড পাবলিক ইনস্টিটিউশন একটা অপশন, আর অ্যাডাপ্টিং নিউ এডুকেশনাল এন্টারপ্রাইজ মডেল, কিন্তু কতটা পর্যন্ত, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তার বিষয় আছে। সেটা ভাবনা চিন্তা করা দরকার, না করলে আর কি সমস্যা। এবং এডুকেশনটাকে যদি বিজনেস পুরোপুরি করে দিই, অর্থাৎ অ্যাডাপ্টিং এ নিউ এডুকেশনাল এন্টারপ্রাইজ মডেল, তার মানে শুধু প্রাইভেট ইনস্টিটিউশন থাকবে, হিউজ এক্সপেন্সেস হবে এডুকেশনের জন্য, সেটা হলে আবার প্রচুর সমস্যা আছে। কারণ ভারতবর্ষের মতো দেশে, যেখানে আর কি গিনি ফ্যাক্টরটা একটা বিরাট ব্যাপার, প্রচুর হাই, অ্যাভারেজ ইনকাম প্রচুর মানুষের খুব কম, তাদের তো ওই যে কনসেপ্টটা বলেছেন, এডুকেশন মেক্স এডুকেশন, অথবা হচ্ছে এডুকেশন অথবা ইকোনমিক ইনইকুয়ালিটি, এই জিনিসগুলো তো প্রচুর বেশি ভারতবর্ষের মতো দেশে। তা সেই সমস্ত দেশে এই ধরনের মডেল আনলে কি ধরনের সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো আরো বেশি করে হয়তো ভাবনা চিন্তা করতে হবে। সেটাও একটা বড় ব্যাপার, সেটা আরো যারা বিশরদ আছেন, যারা শিক্ষাবিদ আছেন, তারা ভাবছেন। তবে আমার মনে হয় যে অ্যাডাপ্টিং এই নিউ এডুকেশনাল এন্টারপ্রাইজ মডেলকে বেশি জোর দিলে আমাদের খুব একটা আর কি বিরাট কিছু লাভের হয়তো হবে না। সেটা যাই হোক, সেটা আরো গুণী মানুষ আছেন, তারা ভাববেন। আমার মত যেটা, আমারটা আমি বললাম। যাই হোক, এতক্ষণ আমরা মোটামুটি আলোচনা করলাম বিভিন্ন কিছু। এবার আমি আসছি যেটা বলতে, সেটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। মানে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নমনীয়তা। মানে আমি সেটাকে কিভাবে দেখতে চাই সেটা একটু বলি। আমি তো নিজে ফিজিক্স পড়েছি, পদার্থবিদ্যা পড়েছি। আমরা ফিজিক্স যখন পড়েছি তখন 12-14 টাকায় ব্যাচেলার্স পড়েছি, 14 টাকা এমএসসি পড়েছি।
খুব খুব সস্তায় পড়েছে। না হলে হয়তো আমাদের সেই শিক্ষাটা আমরা হয়তো পেতাম না, আমাদের হয়তো এফোর্ড করতে পারতাম না, অন্য কিছু করতে হতো। সেটা সেটা অন্য প্রশ্ন। এন্ড ফ্লেক্সিবিলিটি মানে বলতে চাইছি যে আমরা তো বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর একটা সাবজেক্ট থাকতো। এখন প্রশ্ন হলো যে আমরা যখন একটা সাবজেক্ট পড়ি, সাবজেক্টটা তো পড়ি কিরকম? আমি যখন ফিজিক্স পড়ি, ফিজিক্স একটা ভ্যালির মতো। সেই ভ্যালিতে আমি বসে আছি, চারিদিকে অনেকগুলো পর্বত আছে, পাহাড় আছে। আবার কেমিস্ট্রি আর একটা ভ্যালি আছে, সেখানে কেমিস্ট্রি কেউ করছে। আর একটা ভ্যালি আছে, সেখানে কেউ বায়োলজি পড়ছে। আর একটা ভ্যালি আছে, সেখানে কেউ ফিলসফি পড়ছে। আর একটা ভ্যালি আছে, সেখানে কেউ ইকোনমিক্স পড়ছে। কিন্তু এই সমস্ত ভ্যালিগুলোর মধ্যে এক একটা সাবজেক্ট এবং সবার এক একটা ভিউ পয়েন্টস, তাই না? এবং তার মানে, এবং এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো নিয়ে এক একটা ভ্যালি অন্য ভ্যালিতে কি ঘটছে, এই যে জিনিসটা জানা, অন্তত বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে পৃথিবীর যে ডায়নামিক ওয়ার্ল্ড এবং যে ধরনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, অন্তত ফিজিক্সের বিচারে বলতে পারি যে সেক্ষেত্রে নতুন বিষয়কে ব্যাচেলার্সে পড়া বা জানা বোঝা এবং তার মধ্যে একটা নমনীয়তা থাকলে ইজ বেটার, ইজ গুড। কারণ আমি যদি ফিজিক্স পড়ি, আমাকে যদি ম্যাথমেটিক্স ছাড়া আমার ফিজিক্স হবে না, দ্যাটস ট্রু। সেটা আমাকে পড়তেই হবে, জানতে হবে, বুঝতেই হবে। ঠিক আছে, আমার ম্যাথমেটিক্স এর সাথে ফিজিক্সের সাথে মানলাম, আমার কম্পালসারি সাবজেক্ট থাকলো ম্যাথমেটিক্স। কিন্তু আমার তো কেমিস্ট্রি আমার জানার দরকার নেই, আমি যদি বায়োলজি পড়ি, কারণ আমার বায়োফিজিক্স এখন খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। অথবা আমি যদি মেডিকেলটা পড়ি, মেডিকেল ফিজিক্স একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এখন, এবং খুব মানে প্রফিটেবল, এবং ভবিষ্যতে অনেক কিছু করা যায় সেটাতে। অথবা আমি যদি ইকোনমিক্সটা পড়ি, তাহলে আমি ইকোনমিক্স ফিজিক্স জিনিসটাকে বুঝতে পারি, তাই না? অথবা ফিলোসফি পড়ি, ফিলোসফিক্যাল সায়েন্সের অ্যাসপেক্টটা আমি বুঝতে পারি। অথবা হিস্ট্রি যদি পড়ি, হিস্টোরিক্যাল সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, তাই নিয়ে প্রচুর কাজকর্ম হয়, সেগুলো পড়তে হয়। অর্থাৎ তার মানে আমি বলতে চাইছি যে একটা কনভেনশনাল ডিসিপ্লিনকে আমাদের ধরে রাখতে হবে এবং সেই কনভেনশনাল ডিসিপ্লিন নিয়ে আমাদের এগোতে হবে, সেটার কোনো কারণ নেই। সেটা হচ্ছে যুক্তি। অর্থাৎ যেটা বলতে চাইছি, সেটা একটা মানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টকে এই যে একটা ফ্লেক্সিবিলিটি আনা, এটা এটা আমার মনে হয় যে একটা পজিটিভ, খুবই পজিটিভ একটা দিক। আমি পদার্থবিদ্যার কথাটা বললাম, আমি জার্মানিতে আমাদের ইউনিভার্সিটিতে যে ধরনের এডুকেশন সিস্টেম দেখেছি, তাতেও দেখেছি ফ্লেক্সিবিলিটি আমাদের এখানেও আছে। সুতরাং এই জিনিসটাকে একটু সুতরাং এইটা আমার মনে হয় যে ফ্লেক্সিবিলিটি শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম ভাবে সেটা আসবে। যারা আর কি সেই মাথায় বসে আছেন, তারা ভাবতে পারবেন যে কোন কোন ডাইরেকশনে গেলে কি কি ধরনের চাকরি বাকরি পেতে সুবিধা হয়, বা কি ধরনের জব অপরচুনিটি আছে, বা কি ধরনের অ্যাপ্লিকেশন আছে, সোসাইটি কোন দিকে যাচ্ছে, সে সমস্ত ব্যাপারে একটা তো ফ্লেক্সিবিলিটি কনভেনশনাল ডিসিপ্লিনের বাইরে ভাবতে হবেই, সেটা আছে। যাই হোক, তার মানে হচ্ছে নো, পারহ্যাপস ইউ ডোন্ট নিড ইট। সো তার মানে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত। এরপরে থাকছে যে অ্যাকাউন্টেবিলিটি। এটা আমি বলেছি, এটা একটা বড় সমস্যা আমাদের, বিশেষত যে সমস্ত প্রগতিশীল দেশগুলো, সেখানে যারা এগোচ্ছে, তাহলে সেই সমস্ত দেশগুলোতে অ্যাকাউন্টেবিলিটি একটা বড় সমস্যা। সেটা বেসিক এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, অথবা হচ্ছে প্রচুর ভালো মানুষ আছেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আবার কিছু সমস্যাও আছে। সেই আমি আমি সে কথাটাই বলতে চাইছি আর কি, যে অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে যে দায়বদ্ধতা। মানে আমি ধরে নিলাম একজন টিচার বা আমি একজন গবেষক, অর্থাৎ আমি ট্যাক্সের পয়সা পাই, ঠিক আছে? এখন আমার তো কিছু দায়বদ্ধতা আছে, সেক্ষেত্রে সেই দায়বদ্ধতা বা আমার জবাবদিহিতা আমাকে করতে হবে। এবং সেটা যদি আমি না করতে পারি, এবং সেই দায়বদ্ধতা আমার যদি না থাকে, এবং সেটা যদি আমি সেভাবে না ভাবি, তাহলে একটা একটা বড় সমস্যা। এবং যে সমস্যাটা, এখন এই জিনিসটা তো মানুষকে শেখানো যায় না। এই জিনিসটাকে তো মানুষকে আইন দিয়ে সাময়িকভাবে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু এটা একটা সোসাইটির প্রেশার। এই প্রেশারটা যতদিন না আমরা ফেল করি যে আমার এটা করতে হবে, আমাকে এটা ভালো করতে হবে, এই যে জিনিসটা যতদিন না নিজে থেকে আসবে, ততদিন আমার মনে হয় যে থাকবে। এটা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন আছে, বিভিন্ন সেক্ষেত্রে জাস্টিফিকেশনের কোনো প্রশ্ন থাকে না, এগুলো আছে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আরো আরো ভাবনা চিন্তা করা দরকার, এবং সেই সব নিয়ে ভাবনা চিন্তা আরো হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে এবার আমার পরবর্তী অংশটা আসি, যে অংশটা আমরা যদি বলি হচ্ছে ল্যাক অফ এক্সিলেন্স। পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন দেশে আর কি, যে এক্সিলেন্স ক্লাস্টার, ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স, এক্সিলেন্স ইনস্টিটিউশন, এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে উঠে আসছে। শুধু তাই না, 2005 সালে আমি যদি জার্মানি দেখি, জার্মানির আগে ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স অথবা এক্সিলেন্স ক্লাস্টার, এই সমস্ত কনসেপ্ট জার্মানিতে ছিল না। কিন্তু 2005 সালের পর থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কনসেপ্ট উঠে এসছে। প্রচুর পড়াশোনা করলাম এই নিয়ে, তাতেই জানতে পারলাম এক্সিলেন্স ক্লাস্টার্স, এই কনসেপ্ট গুলো উঠছে।
উঠে আসার কারণটা কি? কারণটা জার্মানির প্রেক্ষাপটটা আমি জানি। জার্মানির অ্যাভারেজ এডুকেশন লেভেল টু হাই। আজকে যদি আমি ইউনিভার্সিটি 300 র্যাঙ্কিংস দেখি, আমি দেখবো না একটা জার্মানির ইউনিভার্সিটি আছে যা হচ্ছে 10-এর মধ্যে পড়ে, একটাও নেই। একটা ইউনিভার্সিটি পড়ে না 10-এর মধ্যে পড়ে, হয়তো 45-50। কিন্তু অ্যাভারেজ ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড বা লেভেলটা কিন্তু এখানে প্রচুর প্রচুর হাই। মানে আমরা একটা কথা সবসময় বলি যে একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, সেখানে আমাদের কি 4-5টা নোবেল প্রাইজ বেশি জরুরি, না অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের প্রচুর স্কিল্ড মানুষের বেশি জরুরি? যদি সে একজন মানে অর্থনীতির দিক থেকে যদি বিচার করা হয়, তাহলে সাথে সাথে বোঝা যাবে বা বলবে যে না, আমাদের ওই দ্বিতীয় অংশটি দরকার বেশি। কেননা 4-5 জন অংশ দিয়ে হয়তো ড্রিভেন হতে পারে সোসাইটিটা, সেটা ঠিক, সেটা যেমন একদিকে ঠিক, কিন্তু আবার অর্থনীতির দিক থেকে অনেক সময় পিছিয়ে যেতে পারে, সেটাও আমরা চিন্তার ব্যাপার আছে। অর্থাৎ যে অ্যাভারেজ এডুকেশনটা দিকেই গুরুত্ব দেওয়াটা আরো বেশি জরুরি। তার মানে যেটা, এই যে ডু উই রিয়েলি নিড এক্সিলেন্স ক্লাস্টার্স, এক্সিলেন্স ক্লাস্টার্স আমার তো বা আমাদের অনেকেই আমরা একমত পোষণ করি না, এক্সিলেন্স ক্লাস্টার্স বা এক্সিলেন্স ক্লাস্টার্স তার থেকে বড় কথা একবারে এডুকেশন লেভেলটা, এভারেজ লেভেলটাকে হাই করা দরকার। না হলে যেটা সমস্যা হয়, সমস্যা হচ্ছে যে বড় বড় দেশগুলো, এই জার্মানির মতো দেশে, এখানে তো এভারেজ লেভেলটা একটু হাই, এবং সেই ডিফারেন্স বিটুইন দেম, মানে যে খুব ভালো এবং যে খুব একটু খুব খুব ভালো নয়, তাদের মধ্যে সেই ডিফারেন্সটা অতটা বেশি নয়। তার মানে এই এক্সিলেন্স ক্লাস্টারের মধ্যে বা ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স, তাদের কম্পিটিশন করার জায়গা আছে, তাই না? কিন্তু এমন একটা সিস্টেম যদি হয় যেখানে এই দুটোর ডিফারেন্সটা খুব হাই, তাহলে তাদের কম্পিটটা করবে কি করে? কম্পিটটা যখনই সে না করতে পারবে, তখনই একটা তৈরি হবে যে এলিটিজম স্ট্রাকচার, মানে একটা এলিট ইউনিভার্সিটি, একটা লোয়ার লেভেল ইউনিভার্সিটি, এই স্ট্রাকচার তৈরি হবে। সমস্ত ফান্ডিং গুলো এমনি তারা এগিয়ে ছিল, সেই সমস্ত ফান্ডিং গুলো যাবে হচ্ছে এলিট এলিট ইনস্টিটিউশন গুলোতে। আর বেশি সেই ফান্ডিং গুলো কিন্তু লোয়ার ইনস্টিটিউশন গুলো, যাদের আর কি সেইভাবে তারা এগোতে পারছে না একটা কারণে অথবা অন্য কারণে, তারা কিন্তু আর কোনোদিনই উঠতে পারবে না, এগোতে পারবে না। অর্থাৎ মানে এই যে এলিটিজম স্ট্রাকচার, সেই এলিটিজম স্ট্রাকচারটা কতটা গুরুত্ব আছে, যে দেশগুলো সবে মাত্র এগোচ্ছে, এডুকেশনটাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে চেষ্টা করছে, সে মানে আমি গভর্নমেন্টের বেশি পয়সা আমি কম্পিট করলাম, এবং এক্সিলেন্স ইউনিভার্সিটি বা এক্সিলেন্স ক্লাস্টার ইউনিভার্সিটি থেকে সমস্ত টাকা পয়সা চলে গেল, আর অন্যান্য ইউনিভার্সিটি গুলো ডুবতে বসলো, তাহলে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা এডুকেশন সিস্টেমের কখনো উন্নতি হতে পারে না। এটা কিন্তু একটা ভাবার ব্যাপার। কারণ ল্যাক অফ এক্সিলেন্স, এইটার থেকে বড় কথা হচ্ছে যে সামগ্রিকভাবে একটা উন্নতি, তাতে বিনিয়োগ, এটা আরো বেশি আমার মনে হয় দরকার। কেননা যেখানে আর কি ডিফারেন্সটা কম, সেখানে এই প্রয়োগ নীতি হয়তো কিছুটা চলবে, কারণ তাদের কম্পিটিশন করার জায়গা আছে। কিন্তু যেখানে যেখানে হচ্ছে তাদের এই ডিফারেন্সটা অনেকটা বেশি, সেখানে কিন্তু আরো বেশি সমস্যা আসতে পারে। তা যাই হোক, তা মোটামুটি অনেকটা বিষয় বললাম। তো এই বলে মোটামুটি আমি আর বেশি সময় নেবো না, অলরেডি 45 মিনিট হয়ে গেছে। তা এরপরে আমি এটা দিয়ে মোটামুটি আমি শেষ করতে চাই, কিন্তু একটা কোট যেটা আমার খুব ভালো লাগে, সেই কোটটা দিয়ে আমি শেষ করতে চাই। Only sure weapon against bad ideas is better ideas. The source of better ideas is wisdom. The surest path to wisdom is a education. যদিও আমি হেলদি শব্দটা আমি এখানে যোগ করেছি, হেলদি শব্দটা অ্যালফ্রেড হুইটনি গ্রিসওয়াল্ডের নয়। তার মানে আমি বলতে চাই যে একমাত্র বাজে ধারণাকে রুদ্ধ করার উপায় হচ্ছে ভালো ধারণা। আর সেই ভালো ধারণা আসতে পারে একমাত্র প্রজ্ঞার মাধ্যমে। আর সেই প্রজ্ঞাতে একমাত্র পৌঁছানোর উপায় হচ্ছে হেলদি এডুকেশন সিস্টেম। এই বলে সকলকে ধন্যবাদ।